বেঞ্জিং শহরের এক নিস্তব্ধ প্রান্তে ছোট্ট পাথরের ব্রিজে দাঁড়িয়ে আছে জাসপার আর থার্ডিনিয়াস। চারপাশে নগরী ঝলমলে আলো, দূরে আকাশের দিকে মিশে যাওয়া পুরনো স্থাপত্য আর ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো দুই বিপরীতে জগতে সংঘর্ষে আলোকিত। নিস্তব্ধ রাতে নিশ্চিমতায় হালকা বাতাস বয়ে চলেছে, তাদের পোশাকের কোলাহলে হারিয়ে যাচ্ছে শহরের মৃদু কোলাহল। জাসপার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে দৃঢ়তার এক অবিচল চিত্র, চোখের দৃষ্টি সোজা নদীর ওপারে অদেখা লক্ষ্যবিন্দুর সন্ধানে মগ্ন। থার্ডিনিয়াস এক পা পেছনে, তার মুখে রহস্যের ছায়া। আজ সে এমন কিছু খবর এনেছে যা জাসপারের জন্য এক দীর্ঘ অপেক্ষার অবসান, নতুন পরিকল্পনা দ্বার উন্মোচন। জাসপারের চোয়ালে দৃঢ়তা, খবরটি তার হৃদয়ে অনিবর্চনীয় তৃপ্তির অগ্নিশিখা চালিয়েছে। এবার তার পরিকল্পনার প্রতিটি ছক কার্যকর হবে। থার্ডিনিয়াসের কণ্ঠস্বরে গভীর গম্ভীরতা, সারা পৃথিবীর রহস্য সেই কথায় বাঁধা। সেই ছোট্ট ব্রিজে দাঁড়িয়ে দুজন নিয়তির এক অমোঘ খেলায় পরস্পরের সঙ্গী, যে খেলা জাসপারের হাতে সমস্ত পৃথিবী পাল্টে দিতে প্রস্তুত। প্রিন্স অরিজিন, লন্ডনের খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর আর্থার ব্রেক, যিনি আগামীকাল মিস্টার ওয়াংলির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। তারা দুজনে মিলে অ্যাথিলিয়নকে নিয়ে নতুন পরিকল্পনা করতে যাচ্ছে। আজ রাতে মিস্টার ওয়াংলি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখনও পর্যন্ত এটাই নিশ্চিত খবর। থার্ডিনিয়াসের দিকে শান্ত চোখে তাকে জাসপার বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে কি করতে হবে। তবে তুমি, আমি আর আলবিরা আমরা ওয়াংলির লন্ডন যাত্রার পূর্বেই ডক্টর আর্থার ব্লেকের কাছে পৌঁছে যাব। থার্ডিনিয়াস মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে বলল, প্রিন্স, আমাদের পরিকল্পনাটা কি? জাসপার তার উত্তরের রহস্য মৃদু হাসি ফুটিয়ে বলল, এখন সব জানতে হবে না, তবে গ্লাস হাউসে ফিরে গিয়ে বিস্তারিত আলোচনা হবে, আর সেটাই হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। এই বলে গ্লাস হাউজের উদ্দেশ্যে হনহন করে রওনা দিল জাসপার। থার্ডিনিয়াসকে সঙ্গে নিয়ে অন্ধকারে হারিয়ে যেতে থাকা রাস্তার সেই গভীর দৃশ্যবলী এক রহস্যময় অভিসারের সাক্ষী হয়ে রইল। ফিওনা নীরবে গ্লাসের দেয়াল ভেদ করে গভীর রাতে বাইরে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে দাঁড়িয়ে চাঁদটাকে বিশাল রূপলি থালার মতো লাগে। তার জ্যোৎস্না শুভ্র আলো, পাহাড় আর চারিপাশের গাছপালায় মেলে ধরা মৃদু আলো, তার চুলগুলো সেই জ্যোৎস্নার আলোয় এক অদ্ভুত মায়াবী আভা ধারণ করেছে। ফিওনার মুখের অভিব্যক্তি এক ধরনের প্রশান্তি। এই দৃশ্য তার সমস্ত অস্থিরতাকে ভুলে দিতে সক্ষম, কিন্তু হঠাৎ করে প্রকৃতি যেন প্রচণ্ড কোনো শক্তির দ্বারা প্রকম্পিত হলো। পুরো গ্লাস হাউস ভূকম্পনের মতো দুবার প্রবলভাবে নড়ে উঠল, কিন্তু ফিওনার মুখে কোনো আতঙ্কের ছাপ নেই। এখন আর এই কম্পনে সে চমকে উঠছে না, কারণ সে জানে যে এগুলো তাদেরই পদচরণের প্রভাব। বিশাল দেহধারী ড্রাগন ভারী পদক্ষেপে পাহাড় বারবার কেঁপে উঠছে। তাদের অভিজাত্য আর ক্ষমতা প্রকৃতির বুকেও গভীর রেখাপাত করে। জাসপার গ্লাস হাউসে প্রবেশের সাথে সাথে সমস্ত ড্রাগনরা একত্রিত হলো গুরুতর আলোচনা সভায়। তার অভিজাত উপস্থিতি আর তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ নিস্তব্ধ হয়ে উঠল। আলভিরা আর থার্ডিনিয়াস উপস্থিত সমস্ত ড্রাগনদের চোখে অনিশ্চয়তার ছায়া। আলভিরা প্রিন্স, অধীর আগ্রহে প্রশ্ন করল, আমাদের পরবর্তী পদক্ষেপ কি? জাসপার কিছুক্ষণ নিস্তব্ধভাবে সামনে তাকিয়ে রইল। তার চেহারায় এক অমনীয় অভিব্যক্তি ফুটে উঠল। সে বহু কৌশলে তার তীক্ষ্ণ চিন্তায় নিমগ্ন। আজ রাতে আমরা লন্ডনে প্রবেশ করব। ডক্টর আর্থারের সাথে আমার ওয়াংলির সাথে মিটিংয়ে বসবো, যেখানে মিস্টার ওয়াংলি আর চ্যান সিং তাদের গোপন পরিকল্পনার ছক আঁকবেন। থার্ডিনিয়াস কিছুটা দ্বিধায় প্রশ্ন তুলল, তবে প্রিন্স, ডক্টর আর্থার কি আমাদের সেই সুযোগ দেবেন? আমরা তো বিজ্ঞানী নই, আর যদি সন্দেহের বশে বুঝে যান যে আমরা সাধারণ কেউ নই, বরং ড্রাগন। জাসপার থার্ডিনিয়াসের কথায় ক্ষণিকের জন্য স্থির হয়ে থাকলো, তারপর তীক্ষ্ণ অথচ আস্থাময় এক হাসি তার ঠোঁটে ফুটে উঠল। তাদের অনুমোদন নেওয়া আমাদের হাতে নেই, তবে তাদের চিন্তার শক্তিকে নিয়ন্ত্রণে রাখা আমার ক্ষমতায় আছে। একবার তাদের ব্রেইনে প্রবেশ করলেই সব বাধা ভেসে যাবে আমাদের সামনে। আলভিরা চোখ ঝলসে উঠল রহস্যে সাহসের অগ্নি, আর সবার সমস্ত ড্রাগনদের চোখে ফুটে উঠল এক অমোঘ
সংকল্প। আলবিরার প্রশ্ন থেমে যায়নি, গভীর অনিশ্চয়তার সে বলল, কিন্তু কিভাবে প্রিন্স? ডক্টর আর্থারকে কি সত্যি আমরা মুঠোর ভেতর এনে ফেলতে পারবো? জাসপার তার গভীর সবুজ দৃষ্টিতে স্থির হয়ে আলবিরার দিকে তাকালো। আমার ড্রাগন শক্তির সাহায্যে তাকে হিপনোটাইজ করব। তার কণ্ঠে ছিল শীতল সংকল্প, সিদ্ধান্তের প্রতি সামান্যতম দ্বিধাও নেই। তবে থারিনিয়াস অমনি সতর্ক বার্তার সুরে প্রতিবাদ করে উঠল। প্রিন্স, এই কাজের জন্য ঝুঁকি আছে। কিং ড্রাকোনিন্স নিজেই তো সাবধান করেছিলেন, পৃথিবীতে মাত্র 2বার আপনি এই কৌশল ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি নয়। মাত্র একবারের ব্যবহারে আপনার শক্তির সীমা অতিক্রম হতে পারে। আপনি জানেনই তো প্রিন্স, এই ক্ষমতার তীব্র প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। একবার ব্যবহারের পরও আপনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বেন। এমনকি তার পরিণতি কী হতে পারে তা কিং ড্রাকোনিসও অনুমান করতেই পারেননি। জাসপারের মুখে উদাসীন এক মৃদু হাসি ফুটে উঠল, তার কণ্ঠ আরো দৃঢ়তর। থার্নিয়াস, আমি আমার ভাইকে মুক্ত করতে যে কোনো সীমা পার করতে পারি। ড্রাগনের সম্মত এটাই বলে যে আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য আত্মদানের দ্বিধা করি না। ভুলে যেও না, আমরা ড্রাগন। আমাদের হৃদয় হিউম্যানদের মতো সেলফিশ নয়। হলো। জাসপার গভীর শীতল গলায় বলল, মন দিয়ে শোনো, আমি আলবিরা আর থার্নিয়াস আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের অনুপস্থিতিতে হাউসের প্রতিটি কোণ, প্রতিটি পথ তোমাদের পাহাড়ে থাকতে হবে। আর ওই মেয়েটি ফিওনা তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে, যেন কোনো অবস্থাতেই সেই গ্লাস হাউসের সীমা পেরোতে না পারে। তার মুখের অভিব্যক্তি ছিল কঠিন তীক্ষ্ণ। এই আদেশে কোনো প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন নেই। আমাদের না ফেরা পর্যন্ত তোমাদের কেউই এই আদেশ থেকে বিচ্ছিত হবে না। এই হাউস, এই পরিসর, এখানে তোর অবস্থানের সীমাবদ্ধ থাকবে। যথাজ্ঞা প্রিন্স। মাথা নত করে সম্মান প্রদর্শন করে প্রতিউত্তর দিল এক ড্রাগন। তার চোখে ছিল কঠোর সংকল্প আর প্রতিশ্রুতির অটুট আভা। আপনি নিশ্চিত থাকুন, আমাদের উপর আপনার ভরসা অটল থাকবে। প্রত্যেকের কণ্ঠে প্রতিধ্বনি হলো এক অভিন্ন প্রতিজ্ঞা। পাহাড়ের এই নিবিড় অরণ্য চাঁদের আলোয় ম্লান সে প্রতিজ্ঞা প্রতিধ্বনি হয়ে গেল প্রকৃতির বুকে, ছড়িয়ে পড়ল ড্রাগনের অনন্ত অনুগত। জাসপার মাথা হেলিয়ে সন্তুষ্টি প্রকাশ করলো। তার সবুজ দৃষ্টি প্রতি ড্রাগনের অন্তরে সঞ্চারিত হলো। হঠাৎ তার চেহারা এক প্রশান্তির আভা ফুটে উঠল। সে জানে যে তার আদেশ এক মুহূর্তের জন্য ভঙ্গ হবে না। আলবিরা, জাসপার আর থারিনিয়াস তাদের প্রকৃত ড্রাগন রূপ ধারণ করলো। এক এক করে পাহাড়ের উপত্যকা থেকে নেমে এসে তারা মাটি থেকে আকাশে উত্তোলিত হলো। তাদের ডানাগুলির ভীষণ বিস্ফৃতি আর শক্তিশালী ঝাপটায় চারিপাশের গাছপালাও নড়ে উঠল। প্রত্যেকের দেহে সূক্ষ্ম আঁকাবাঁকা আচরে ভরা তাদের গৌরবময় অতীতের সাক্ষ্য। আর তারা এক এক করে আকাশের দিকে উঠে গেল। আলবিরা বিশাল রূপলি ডানার ছটায় প্রতিফলিত হলো রাতের জ্যোৎস্না। জাসপার তার গাঢ় সবুজ রঙের দেহে সূক্ষ্ম সোনালি রশ্মির আভা ধারণ করে, অনিবর্চনীয় শক্তির এক প্রতিচ্ছবি। আর থারিনিয়াস ধূসর ছায়ায় ঘেরা তার দেহ, তার গা থেকে উদ্ভাসিত হচ্ছে এক অজেয় গাম্ভীর্য। তিনটি বিশাল ড্রাগন একত্রে মহাসমুদ্রের উপর দিয়ে উড়ছে। আকাশ নিজেই তাদের পথ তৈরি করে দিচ্ছে। মহাসমুদ্রের অসীম জলরাশি তাদের প্রতিফলনে পূর্ণ। এই গন্তব্যই তাদের পরম লক্ষ্য, লন্ডন, যেখানে তাদের আগমনে ইতিহাস নতুন করে রচিত হবে। ফিওনা নিঃশব্দে কিচেনে থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালে চারপাশে শূন্যতা তাকে আরো বেশি অস্থির করে তুলেছে। সবকিছু অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, প্রায় শূন্য এই বিশাল গ্লাস হাউস। অজানা আতঙ্কে মগ্ন ফিওনার মনে কৌতূহল আর ভয় একসাথে ঢেউ তুলেছে। প্রায় ছায়ার মতোই নিস্তরঙ্গ পায়ে সে মূল দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার খোলার জন্য কৌশল ভাবছে। একটু একটু করে আসার আলো দেখছিল যে সে এবার এই জায়গা থেকে বের হতে পারবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে অ্যাকুয়ারার গভীর আর নিস্তরঙ্গ কণ্ঠস্বর ভেসে এলো। ফিওনা, এত রাতে এখানে কি করছো? ফিওনা চমকে পেছনে ফিরে তাকালো। অস্বস্তি আর লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, না, দেখছিলাম হাউসটা আজ অদ্ভুত নীরব। সবাই কোথাও চলে গেছে নাকি? অ্যাকুয়ারা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রিন্স জ্যাসপার
আলভিরা আর থারিনিয়াস বিশেষ মিশনে গিয়েছে, তবে বাকিরা হাউসেই আছে। কৌতূহল সামলাতে না পেরে ফিওনা বলল, কিসের মিশন? অ্যাথিরিয়নকে মুক্ত করতে। একরা উত্তর তার ভিতরে থেকে কোনো অজানা তীব্র ভয়কে ঝাঁকিয়ে তুলল। ফিওনার মনটা অজান্তে ভারী হয়ে গেল। তারা কি এই বিপজ্জনক পথে গিয়ে তার গ্র্যান্ডপার কোনো ক্ষতি করে ফেলবে? গ্র্যান্ডপার জীবনের জন্য তার মন আকুল হয়ে উঠল। অনন্ত শূন্যতার দিকে তাকে সে প্রার্থনা করল, প্লিজ ঈশ্বর, আমার গ্র্যান্ডপাকে ওই ভয়ঙ্কর ড্রাগনের হাত থেকে রক্ষা করো। ফিওনার নিঃশব্দ প্রার্থনার শব্দ অন্ধকার আকাশের দিকে ভেসে যেতে লাগলো। গাড়ি থামতে একে একে গাড়ি থেকে নামলো জাসপার, আলভিরা আর থারিনিয়াস। তারা অন্ধকার রাতের পরিপ্রেক্ষিতে এলিগ্যান্ট পোশাকে ঝলঝল করছে। রাতের গাঢ়তায় ও তাদের অভিজাত রূপ প্রতিফলিত হচ্ছে। জাসপারের দেহে গভীর কালো রঙের স্লিম ফিট স্যুট, যার নিচে পরিপাটি সাদা শার্ট আর সম্মানের প্রতীক হিসেবে গাঢ় কালো টাই ঝুলছে। হাতে ধরে আছে কিছু ল্যাব নোট। তার গাম্ভীর্যের গৌরব আরও স্পষ্ট করেছে থাইনিয়াসের ধূসর স্যুটের উপর শোভিত বটল গ্রিন টাই তাকে গবেষণা নিমগ্ন এক উচ্চকোটি বিজ্ঞানীর ছাপ দিয়েছে। হাতে ধরা গবেষণা নোটপ্যাড। আর আলভিরা ধূসর ব্লেজার আর কালো ট্রাউজারে হালকা শার্টের আভিজাতে, চোখে ধারালো চশমা। তার দৃপ্ত ও চঞ্চল দৃষ্টি অসীম বুদ্ধিমত্তার পরিচায়ক। ডক্টর আর্থারের ভবনের সামনে অচল অবস্থানে রয়েছে নিরাপত্তার বলয়। ভারী অস্ত্রে সজ্জিত গার্ড, সকল গার্ড অভিবাদন জানিয়ে সম্মান প্রকাশ করলো জাসপারকে, কিন্তু ডক্টর আর্থারের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ। জাসপার দৃঢ় কণ্ঠে অভিজাতের পরতে মোড়ানো অতুলনীয় সংলাপে বলল, মিস্টার আর্থারের কাছে জানিয়ে দিন গ্রিসের বিখ্যাত সায়েন্টিস্ট জ্যাসপার অরিজিন তার সাথে দেখা করতে চান বিশেষ একটা কাজে। গার্ডের মুহূর্তেই সম্বিত ফিরে পেল আর নিরবধি শ্রদ্ধায় প্রণতি জানিয়ে এগিয়ে গেল ডক্টর আর্থারকে সংবাদ দেওয়ার জন্য। গার্ডরা অনুমতি নিয়ে ফিরে আসার পর তাদের আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে প্রবেশের আগে জাসপার, থাইনিয়াস আর আলভিরাকে নিবিড়ভাবে সার্চ করলো। গার্ডদের কার্যক্ষমতা আর প্রযুক্তিগত দক্ষতা দেখে জাসপারের মনে কৌতূহল জন্ম নিল, যদিও তার উদ্দেশ্য ছিল আরও মহতী। মেইন দরজার অতিক্রম করে তারা অন্ধকারে করিডোর পার হয়ে ভিতরে প্রবেশ করল। রুমে প্রবেশ করতে তাদের চোখে পড়ল এক অত্যন্ত মার্জিত চেহারার পুরুষ, ডক্টর আর্থার ব্ল্যাক। সোফায় বসে তিনি ছিলেন একটি গাঢ় বাদামি রঙের স্যুটে, যার উপরে সাদা শার্ট আর কাঁধে ছিল উষ্ণ কাশ্মীরি সোয়েটার। জাসপার তার দিকে এগিয়ে গেল। মৃদু হাসি দিয়ে ডক্টর আর্থার হাত বাড়ালেন। ওয়েলকাম মিস্টার জাসপার, কাইন্ডলি বসুন আপনারা। তিনি বললেন, তার গম্ভীর কণ্ঠস্বর একদম নিখুঁত ছিল। একসাথে বসে পড়ার পর আলভিরা আর থারিনিয়াসের চোখে ছিল সূক্ষ্ম উদ্বেগ, কিন্তু জাসপার তার দৃঢ়তা বজায় রেখে কথোপকথনের সূচনা করছেন। ডক্টর আর্থার, আমি জানি আমাদের উপস্থিতি আপনার জন্য অপ্রত্যাশিত, কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ডক্টর আর্থার বিষণ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন, যেন গভীর চিন্তায় নিমজ্জিত। কিন্তু আমি যতদূর জানি গ্রিসের এমন নামে কোনো সায়েন্টিস্ট নেই। আপনি বোধহয় নতুন কোনো সায়েন্টিস্ট আর অবশ্য এটাই হবে কারণ ইউ আর লুকিং ইয়াং ম্যান। জাসপার স্বাচ্ছন্দ্যে হাসলেন। জি মিস্টার, আমি নতুন বিজ্ঞানী আর এরা আমার অ্যাসিস্ট্যান্ট থারিনিয়াস আর আলভিরা। ডক্টর আর্থার তার গভীর চোখে তাদের দিকে তাকিয়ে রইলেন। তো বলুন, কি আলোচনার জন্য এসেছেন আর আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? জাসপার তার বক্তব্য স্থিরতা আনার চেষ্টা করে বলল, আমি আপনার থেকে বয়সে ছোট, তাই আপনি আমাকে তুমি করে বলুন, সমস্যা নেই। তো আমরা আসলে অত্যন্ত বিশেষ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে এসেছি। এটা আমাদের দুপক্ষের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানতে পেরেছি আপনি আর মিস্টার ওয়াংলি আর মিস্টার চ্যানসিং মিলে একটা ড্রাগনকে নিয়ে গবেষণা করছেন। ডক্টর আর্থার চোখ কুঁচকে বললেন, ড্রাগন? সে তো এক রহস্যময় বিষয়, তুমি কিভাবে জানলে? জাসপার বিস্ময় আর বিরক্তির সংমিশ্রণে ভরা দৃষ্টিতে ডক্টর আর্থারের দিকে তাকালো। আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, তবে এই পরিকল্পনায় আপনি আমাদেরকে সামিল করবেন। আপনার পরবর্তী মিটিংয়ে আমরা আপনার সাথে থাকব। অসম্ভব। ডক্টর আর্থার গর্জন করে উঠলেন।
যাতা আর তোমরা কি যাতা বলছো? ড্রাগন কোথা থেকে আসবে? পৃথিবী থেকে তো ড্রাগন কবেই বিলুপ্ত হয়ে গেছে। কী সব বলছো? প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম অ্যান্ড প্লিজ লিভ। জাসপার তার দৃষ্টি স্থির ডক্টর আর্থারের লক্ষ্য করে বললেন, মিস্টার ব্লেক, আপনার কি মনে হয় আমরা সঠিক তথ্য না পেয়ে এখানে চলে এসেছি? আপনি যেভাবে বিষয়টা অস্বীকার করছেন তা আপনার বিজ্ঞানের প্রতি অবিচল বিশ্বাসের অভাব নির্দেশ করে। ড্রাগনটা বিলুপ্ত নয়, তারা এখনো বিদ্যমান। আমাদের কাছে প্রমাণ রয়েছে। প্রমাণ? ডক্টর আর্থার তীব্র ভঙ্গিতে বললেন, আমি বিজ্ঞান বিষয়ক তথ্য ছাড়া অন্য কিছু বুঝি না। তোমার কথাগুলো কল্পনার ফসল। এসব মন গড়া বিষয়ে আমি কোনো টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আপনি যদি আমাদের কথায় রাজি হন, আলবিরা তার কথা বলতে চেষ্টা করলেন। তাহলে আমরা এই রহস্যের আসল চিত্র ফুটিয়ে তুলতে পারবো। আমাদের হাতে এমন তথ্য রয়েছে যা আপনার গবেষণাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। ডক্টর আর্থার মাথা নাড়লেন, তার চোখে সংশয়। আমার কাছে সময় নেই। আমি বিজ্ঞানী আর আমি এমন কিছুতে জড়িয়ে পড়তে চাচ্ছি না যা বাস্তবে প্রতিস্থাপিত হয়নি। তাই আপনারা আমার কাছে এসে সময় নষ্ট করবেন না। থার্নিয়াস ডক্টর আর্থারের দিকে তাকালো, কিছু বলার আগে গভীর শ্বাস নিল। আমাদের সম্পর্কে আপনি কি জানেন? আমরা আপনাকে এমন তথ্য দিতে পারি যা পৃথিবীর আর কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না। কিন্তু ডক্টর আর্থার তার ধৈর্য হারাতে বসেছিলেন। আমি আপনাদের এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চাই না। বিদায় নিন। এখন বিদায় নিন। আপনারা গবেষণা অন্য কোথাও যে করুন। তাদের মধ্যে গভীরতা নেমে এলো আর জাসপার বুঝতে পারলো যে তাদের পরিকল্পনার জন্য নতুন কৌশল আবিষ্কার করতে হবে। ডক্টর আর্থার, আমার দিকে তাকান। ডক্টর আর্থার কিছুক্ষণ ধরে জাসপারের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু হঠাৎই জাসপারের সবুজ চোখের গভীরতা এক অদ্ভুত পরিবর্তন ঘটে। সেই চোখ থেকে একটা মৃদু কিন্তু প্রবল আলোর আভা বেরিয়ে এসে ডক্টর আর্থারের মস্তিষ্কে ঢুকে পড়ল। ডক্টর আর্থার প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেন, কিন্তু অদূরেই তার দৃষ্টিতে এক ধরনের মায়াবী অবস্থা বিরাজ করতে শুরু করলো। তার তার চারপাশে পৃথিবীটা ম্লান হতে শুরু করেছে, আর একমাত্র জাসপারে তার পুরো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ডক্টর আর্থার এক অবিনশ্বর স্বপ্নের মধ্যে নিমজ্জিত হলেন। জাসপারের চোখের আভা তার মস্তিষ্কের গভীরে প্রবাহিত হয়ে তার চিন্তা ভাবনাকে মুছে ফেলতে শুরু করলো। এক অদ্ভুত মায়াবী জাদুর মধ্যে তিনি পড়ে গেলেন, যেখানে শুধুমাত্র জাসপারের শব্দই তার জন্য অর্থবহ হয়ে উঠেছিল। আপনার কাছে যে তথ্য আছে তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমাদের পরিকল্পনায় সহায়তা করবেন। আমরা অ্যাথেরিয়ান ড্রাগনকে মুক্ত করতে চাই, আর আপনি আমাদের এই কাজে সাহায্য করবেন। ডক্টর আর্থার, যিনি এখন জাসপারের বশবর্তী হয়ে শুধু তার নির্দেশই অনুসরণ করতে শুরু করলো, হ্যাঁ, আমি আপনাদের সহায়তা করব। তিনি স্থিরতার সঙ্গে বললেন, যেন এটি তার নিজস্ব ইচ্ছা। এখন আমাকে পরবর্তী মিটিংয়ের সময় আর স্থানের বিষয়ে বলুন। জাসপার জিজ্ঞেস করলো, তার চোখে আলো এখনও ডক্টরের আর্থারের মস্তিষ্কে প্রবাহিত হচ্ছিল। ডক্টর আর্থার কিছুক্ষণ ভেবে নিলেন, তারপর বললেন, পরবর্তী মিটিং আগামী সপ্তাহে সেন্ট্রাল লন্ডনের একটি গবেষণা প্রতিষ্ঠানে। আমি সেখানে মিস্টার ওয়াং লির সাথে দেখা করব। প্রতিদিনের আপডেট আমাকে জানাবেন। এবার আপনি কি আপনার পার্টনার হিসেবে আমাদের নিতে প্রস্তুত? ডক্টর আর্থার মাথা নেড়ে সম্মতি জানালেন। তার মনে কোনো সংশয় ছিল না, তিনি জাসপারের নির্দেশনা গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। জাসপার, আলবিরা আর থারিনিয়াস একে অপরের দিকে তাকে বুঝলো যে তারা প্রথম ধাপে সফল হয়েছে। এবার তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে হবে। ডক্টর আর্থারকে হিপনোটাইজ করা হয়েছিল তাদের প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এখন এই তথ্য তাদের কাজে লাগবে। জাসপার ডক্টর আর্থারের কাছে একটি কার্ড দিয়ে বললেন, এটা আমার ইমেল। যোগাযোগের জন্য আপনি এটা ব্যবহার করবেন। ডক্টর আর্থার, যিনি এখনও হিপনোটাইজের অবস্থায় ছিলেন, নিঃশব্দে কার্ডটি গ্রহণ করলেন। তার চোখে কোনো ভাবনা ছিল না, শুধু একান্তভাবে জাসপারের নির্দেশনা অনুসরণ করেছিলেন।
কিছুক্ষণ পর জাসপার আলভিরা আর থার্নিয়াসের দিকে তাকিয়ে বললেন, তোমরা গ্লাস হাউসে ফিরে যাও, আমার একটা বিশেষ কাজ আছে যা আমাকে একা শেষ করতে হবে। ঠিক আছে প্রিন্স, আলভিরা উত্তর দিল। তার কণ্ঠে উদ্বেগের ছোঁয়া ছিল। আপনি সাবধানে থাকবেন। জাসপার মাথা নেড়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি সঠিক সময়ে ফিরে আসবো। থারিনিয়াস আলভিরার দিকে তাকিয়ে বলল। থারিনিয়াস আলভিরা একত্রে গাড়ির দিকে পা বাড়ল। যখন জাসপার স্থির দাঁড়িয়ে রইল, তার মনোযোগ ছিল ভবিষ্যতের প্রতি, যা এখন সম্পূর্ণরূপে তার হাতে। তাদের পরিকল্পনা বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে তো জানতো যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে সবকিছু সম্ভব। আলভিরা আর থারিনিয়াস গাড়িতে উঠে যাওয়ার পর জাসপার এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল। সে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে তাকালো তার মনে দৃঢ় সংকল্প নিয়ে, আর আস্তে আস্তে সে পথ ধরে এগিয়ে গেল যা তাকে নতুন পরীক্ষার দিকে নিয়ে যাবে। মিস্টার চ্যান সিং এখনও একটি নিঃসঙ্গ কক্ষে বন্দী। কক্ষটি অন্ধকারাচ্ছন্ন আর শীতল। অভ্যন্তরে থাকা কোনো আশার আলো প্রবেশ করতে পারে না। প্রতিদিন কয়েকজন গার্ড তার কাছে খাবার রেখে যায়, কিন্তু তাদের মুখাবে কোনো সহানুভূতি বা কথা থাকে না। তারা এক দৃষ্টিতে খাবার রেখে চলে যায়, অথচ ওয়াং লি তার সাথে দেখা করতে আসেনি। দিন গড়িয়ে যাওয়ার পর তার কোনো পদচারণ নেই। চ্যান সিংয়ের মনে এক ধরনের উদ্বেগ আর অধৈর্যতা দেখা দিতে শুরু করেছে। তিনি জানেন তার বন্দিত্বের কারণ কেবল একটি, ড্রাগনের শক্তি আর তার সঙ্গে সম্পর্কিত গবেষণা। অথচ এই মিসিং পিসটি তার জীবনের এক অন্ধকারময় চিত্রের মতো রয়ে গেছে। দুদিন আগে যখন গার্ডরা খাবার নিয়ে আসে, চ্যান সিং তাদের জিজ্ঞেস করেছিল, ওয়াংলি কোথায়? কেন সে আমার সঙ্গে কথা বলতে আসছে না? কিন্তু গার্ডরা উত্তর দিতে অস্বীকার করে, শুধুমাত্র চোখে চোখ রেখে চলে যায়। চ্যান সিং এর মনের মধ্যে একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। সে জানে যদি তাকে মুক্তি পেতে হয় তাহলে তাকে নিজেই কিছু করতে হবে। তার শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি তার তথ্যের ব্যাপারে নিশ্চিত। যে কোনো মূল্যে তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারবেন। গার্ডদের রুটিনের প্রতি নজর রেখে তিনি একটি সুযোগের অপেক্ষায় রয়েছেন। গভীর রাতে নিস্তব্ধতা হঠাৎ করে ভেঙে পড়ে যখন আকাশের প্রতিধ্বনি হয় একটি ভয়ঙ্কর গর্জন। আলভিরা আর থারিনিয়াস অনেক আগেই হাউসে ফিরে এসে গভীর ঘুমে নিমজ্জিত হয়েছে, কিন্তু ফিওনার চোখে ঘুমের পাতলা আবরণও নেই। বিছানায় শুয়ে শুয়ে সে গ্লাসের দেওয়াল ভেদ করে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মন কেবল অজানা চিন্তায় পড়ে আছে। হঠাৎ করে নতুন করে একটি ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়। ফিওনার হৃদয় মুহূর্তের জন্য থমকে যায়, তবে সে চমকায় না। সে জানে রাতে যখন ড্রাগনরা আসে বা যায় তখনই এমন হওয়া স্বাভাবিক। তাদের বিশাল দেহের ভার এই পাহাড়ের স্থলকে নাড়িয়ে দেয়। ফিওনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গ্র্যান্ডপা ঠিক আছে তো, নাকি বিপদের সম্মুখীন হয়েছে? এই দুশ্চিন্তাগুলি তার মনকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু সে ভাবে কেন গ্র্যান্ডপা তার খোঁজ করছে না? তাহলে কি জাসপার তাকে এমন জায়গায় এনে রেখেছে যেখানে পৃথিবীর খোঁজ কেউ পাবেই না? জাসপার মাটিতে শক্ত গরনে পা রাখতে এক ঝটকায় তার বিশাল ড্রাগন রূপ পাল্টে মানব রূপে ফিরে আসে। তবে সেই মুহূর্তে তার শরীর অবস্থা ভালো ছিল না। পাহাড়ের চূড়ায় শুয়ে সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি সংকল্প শরীরের দুর্বলতার কাছে নতি স্বীকার করেছে। হিপনোটাইজ করার সময় তার শক্তির সীমা অতিক্রম হয়ে গেছে। শ্বাস নেওয়াটাও তার জন্য এখন কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সে অনুভব করে তার ফর্সা গায়ের রং ধীরে ধীরে সবুজে রূপান্তরিত হচ্ছে। তার ড্রাগন অভ্যন্তরের অসীম শক্তির প্রভাব প্রকাশ পাচ্ছে। গলায়, হাতে, পায়ে অস্থিরভাবে ড্রাগনের আশের মতো কাঁপুনি অনুভব হচ্ছে। তার ঘাড়ে ট্যাটুটি সংকেত পাঠাচ্ছে, তাকে সতর্ক করছে। সে জানে তার শরীর দুর্বল হয়ে পড়েছে, আর সময়ের সাথে সাথে তা আরও খারাপ হতে পারে। তবে সাহসের অভাব নেই। জাসপার নিজেকে বলল, আমি ড্রাগন প্রিন্স, আমি দুর্বল হতে পারি না, কোনো রকম বাধা আমায় থামাতে পারবে না। এক হাতে পাহাড়ের জমিন ধরে সে নিজেকে টেনে তুলতে শুরু করে। তার মনোযোগী কেন্দ্রভূত করে আপাতত নিজের কক্ষের দিকে। ড্রাগনদের মধ্যে তার শক্তির অতিক্রম ঘটিয়েও সে এখনও তার মিশন সম্পূর্ণ করার জন্য প্রস্তুত। আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে জাসপার নিজের ভিতর রাগ আর সংকল্পের আগুন ঝাঁকিয়ে তোলে। আমি যে কোনো মূল্যে আমার ভাইকে রক্ষা করব। ড্রাগনসকে দেওয়া কথা আমি রাখবো।
পৃথিবীর কোনো দুর্বলতা আমাকে থামাতে পারবে না। জাসপার দুর্বল শক্তিহীন দেহটাকে কোনো রকমে টেনে হিসড়ে গ্লাস হাউসের ভেতরে প্রবেশ করলো। প্রতিটি পদক্ষেপ তাকে আরও ক্লান্ত করে তুলেছিল। মনে হচ্ছিল শারীরিক শক্তির অবসান ঘটেছে। শরীরের রং প্রায় সবুজ হয়ে এসেছে, প্রাকৃতিক কোনো প্রতিক্রিয়ায় রূপান্তরিত হচ্ছে। জাসপারের রক্তিম বেগুনি ঠোঁটজোড়া সবুজ রঙের মিশ্রণে এক প্রকার ফ্যাকাশে বাদামি রং ধারণ করেছে। তার মুখের এই পরিবর্তন ভয়াবহ অভিজ্ঞতার ইঙ্গিত দেয়। তার শরীরের শক্তি আর রং উভয় হ্রাস পাচ্ছে। মৃদু আলোয় তার ঠোঁটগুলো মলিন হয়ে অস্পষ্ট হয়ে উঠেছে, যা তার দুর্বলতা আর দুশ্চিন্তাকে আরও স্পষ্ট করে তোলে। গলায়, বুকে আর হাতে ড্রাগনের আঁশের মতো ফুটে উঠেছে অদ্ভুত চিহ্ন, যা তার ড্রাগন পরিচয়ের প্রতি ইঙ্গিত করে। এই আঁশগুলোকে তাকে সতর্ক করে দিচ্ছে, বলছে যে সে এখনও সম্পূর্ণভাবে তার মানব রূপে ফিরে আসেনি। অদ্ভুত অনুভূতি, একদিকে শারীরিক দুর্বলতা, অন্যদিকে তার ড্রাগন শক্তির স্মৃতি যা তাকে নাড়া দিচ্ছে। গ্লাস হাউসের ভেতরে ঢুকে সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ল। আমাকে সুস্থ হতেই হবে। সে মনে মনে বলল, নিজেকে উদ্বুদ্ধ করতে। তার হৃদয়ে অ্যাথেরিয়নের জন্য আবেগ গভীর ভালোবাসা, যা তাকে আরও একবার শক্তি যোগানোর প্রতিশ্রুতি দিল। জাসপার নিজেকে মানসিকভাবে দৃঢ় করতে চেষ্টা করলো। সিঁড়ির কাছের হাতল ধরে ধীরে ধীরে দোতলায় ওঠার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হলো তাকে। তার শরীর দুর্বল, প্রতিটি ধাপ তাকে আরও বেশি ক্লান্ত করছে। সিঁড়ির প্রতিটি কাছের শব্দে মনে হচ্ছিল তার দুর্বলতা আর ভেঙে পড়ার চিত্র ফুটে উঠেছে। উপরে উঠে এসে সে এক পলক চারপাশে তাকালো। মনে হলো নিজের শারীরিক অবস্থার জন্য কিছু জরুরি করার প্রয়োজন। তার বোধগম্য হচ্ছে যে এই মুহূর্তে বায়োকেমিক্যাল প্রয়োজন পড়বে, কিন্তু কেন? সে তো মাত্র একবারই হিপোটাইজ করেছে। এই প্রচণ্ড অসুস্থতা তার মনের গভীরে এখনও পরিষ্কার নয়। সে জানে পৃথিবীতে সার্ভাইভ করাটা এখন সত্যি কঠিন হয়ে উঠেছে। এছাড়া এই মুহূর্তে ভেনাস ফিরে যাওয়ার চিন্তা মনে আসতেই তার মনে গভীর উদ্বেগ দেখা দিল। ড্রাগন রূপে ধরা তো অসম্ভবই, কারণ সে জানে সে রূপের শক্তি আর ক্ষমতা এখন পুরোপুরি বিলীন। দৃষ্টির সামনে ভাসতে থাকা এই সমস্যাগুলোর মধ্যে জাসপার ঠিক করতে পারছিল না কিভাবে সে তার অবস্থার পরিবর্তন ঘটাবে। তার মনের অন্ধকারে একটা চিন্তা, যেভাবে হোক তাকে পৃথিবীতে সার্ভাইভ করতেই হবে। আরেকটু হেঁটে নিচের কক্ষে যাওয়ার তার পক্ষে সম্ভবই ছিল না। দোতলার পৌঁছতে ফিওনার কক্ষের দিকে তার চোখ চলে যায়। আপাতত সেখানে প্রবেশ করতে হবে। স্লাইডিং দরজাটি খুলে যায় আর জাসপার ঝুঁকে পড়ে ফিওনার কক্ষে প্রবেশ করে। তারপরে সে বিশাল ক্লান্তিতে কক্ষের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায়। তখন ফিওনা কাচের দেয়াল থেকে বাইরের দৃশ্যই দেখছিল। হঠাৎই স্লাইডিং দরজা মৃদু শব্দ পিছনে ফিরে তাকায়। ঠিক তখনই তার দৃষ্টির সামনে পড়ে যায় জাসপার, যে এই মুহূর্তে কক্ষের সামনে অবসন্ন অবস্থায় মাটিতে পড়ে আছে। ফিওনার হৃদয়ে একটানে ঝাঁকুনি দিয়ে উঠে। সে দ্রুততার সাথে জাসপারের অবস্থা দেখার চেষ্টা করে। জাসপারের শরীর অবস্থা তার মনকে আতঙ্কিত করে তোলে। তার গা সবুজ, ছুঁচগুলো রক্তিম বেগুনির সাথে মিশে ফ্যাকাশে বাদামি রং ধারণ করেছে। ফিওনার হৃদয় অজানা আতঙ্ক ভর করে উঠে। জাসপারের রূপ রীতিমতো ভয়ের উদ্রেক করে। সবুজ রঙের দেহ, বাদামি ছোঁচ, যেন সে এক অশুভ কিছুর ইঙ্গিত বহন করছে। এই চরম অচেনা রূপ তার মনের ভিতরে গভীর এক অস্বস্তি সৃষ্টি করে। সে পা বাড়াতে সাহস পায় না, বরং এক ধরনের থমকে যাওয়া অনুভূতি তার প্রতিটি স্নায়ুকে গ্রাস করে। ফিওনা এক পা সামনে এগিয়ে গিয়ে থমকে যায়। তার পেটে মনে হচ্ছে একটি ভারী পাথর চেপে বসেছে। এটা কি হয়েছে? চিন্তার গভীরে গিয়ে মনে আসে, তার মনে ভয়ঙ্কর চিন্তা উকি দেয়। এরকম ভয়ঙ্কর রূপ কেন? এমনকি ভয়ে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফিওনার চোখে জল আসতে থাকে। সে ধীরে ধীরে জাসপারের দিকে এগিয়ে যায়, কিন্তু সাহসিকতার প্রত্যেক পদক্ষেপে তার অন্তরাত্মা এক অদ্ভুত দ্বিধায় রুদ্ধ হয়ে পড়ে। জাসপার চোখ তুলে ফিওনার দিকে তাকায়। তার দৃষ্টি কিছু না বলা কথা ওড়ানোর চেষ্টা করছে। তার সবুজ চোখে তখন কষ্টের ছায়া ফুটে উঠছে, যা তার যন্ত্রণার সাক্ষী। ধীরে ধীরে জীবনের সব শক্তি একত্রিত করে সে অস্থিরভাবে উঠতে চেষ্টা করে। পা দুটি আলতোভাবে মেঝের দিকে চলে আসে, কিন্তু শরীরের দুর্বলতা তাকে বশীভূত করে। অবশেষে জাসপার বিছানার সামনে
পৌঁছায় আর অত্যন্ত ধীরগতিতে শুয়ে পড়ে। বিছানার নরম ম্যাট্রেস তার জন্য প্রশান্তির আশ্রয় স্থল হয়ে ওঠে, কিন্তু তার মুখাবের ক্ষোভ আর কষ্ট সে লুকাতে পারে না। মুখের বাঁক যখন অস্পষ্ট, তখন তার ঠোঁটের মাঝে অদ্ভুত একটি বোধ নিহিত থাকে। হ্যাঁ মেয়ে, জাসপার নিঃসৃত এক গম্ভীর হাহাকার তুলে বলে। শব্দগুলো কষ্টের ভারে নুয়ে পড়ে। ফিওনার হৃদয় এক ঝড় শুরু হয়। জাসপারের সবুজ গাঢ় দেহ, যা উপর এখনো ড্রাগনের আশের ছায়া, তাকে আরও ভীতিকর করে তুলেছে। জাসপারের মুখের ভাষা অসহায়ত্ব ধরা পড়ে, যা ফিওনার অন্তরে কিছুটা অস্বস্তি জন্ম দেয়। তার মনের অন্তরে প্রতিধ্বনি হয় এই মেয়ে শব্দটা। ফিওনা আতঙ্কে এক পা এগিয়ে আসে। জাসপারের রূপের ভীতি তাকে কিছুটা থমকে দেয়। আলভিরাকে ডাকো। জাসপার অগ্নিঝরা কাপা কাপা কণ্ঠে নির্দেশ দেয়। ফিওনা কিছু একটা প্রশ্ন করার ভাবমূর্তি ফুটিয়ে তুলে, তবে এর আগে জাসপারের সবুজ চোখ জোড়া নিমিষেই বন্ধ হয়ে যায়। এক মুহূর্তে সে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফিওনা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে এসে মুহূর্তের কণ্ঠস্বর গিলে খাওয়ার চেষ্টাই করলো। তার হৃদয় আতঙ্কের স্রোত প্রবাহিত হতে লাগলো। মনে হচ্ছিল প্রতিটি মুহূর্তে অশুভ কিছু ঘটতে পারে। আলভিরার কক্ষের দিকে এগিয়ে গিয়ে সে হঠাৎ একটি তীক্ষ্ণ বোধ অনুভব করে। মনের গভীরে একটি ক্ষীণ স্বর তাকে বলছিল এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না, এখান থেকে পালাতে হবে। সে সিদ্ধান্তে স্থির হয়ে লিভিং রুমের দিকে চলে আসে। লিভিং রুমের মূল দরজার দিকে গিয়ে ফিওনা তা খুলতে আপ্রাণ চেষ্টা শুরু করে। দরজার ওপরে তার হাতের স্পর্শে জমে থাকা ধুলোর প্রতি তার চোখ পড়ল। সেই ধুলো তার উদ্বেগের চিহ্ন। কতদিন সে এখনো এখানে আটকানোই ছিল। দরজাটি দুলতে শুরু করে। ফিওনার হৃৎপিণ্ডের গতি বাড়তে লাগলো। মনে হচ্ছে সৃষ্টির প্রতিটি কোণে অদ্ভুত সংকট ঘনীভূত হচ্ছে। তার পায়ের তলায় মেঝে ভারী হয়ে উঠেছে, আর সে নিজেকে এক খাঁচায় আবদ্ধ মনে করলো। দ্রুত। সে দরজাটির হাতল টেনে ধরলো, কিন্তু এটা যেন তাকে বিরোধিতাই করছে। সে জানে জাসপারের সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটছে, আর এটাই সুযোগ পালানোর। কিন্তু ফিওনার পুনরায় ব্যর্থ হলো। দরজাটি এক নিষ্ঠুর প্রতিবন্ধকতার মতো তার সামনে দাঁড়িয়ে রইল। হতাশা শীতল হাওয়ায় তার শরীর বেয়ে গেল। মনে হলো সেই দরজা খুলতে পারা ছিল একেবারে অসম্ভব। দৃষ্টি তখন দিগন্তে, কিন্তু মন মানসিকতা অন্ধকারে গভীরে ডুবে গেল। এক মুহূর্তে জাসপারের বিষয়ে এক নতুন আতঙ্ক কাতর করে উঠল ফিওনার হৃদয়ে। যদি ওই ফায়ার মনস্টার কিছু হয়ে যায় তাহলে সবাই মিলে আমাকেই দায়ী করবে। তারা মনে করবে আমি নিশ্চয়ই কিছু করেছি। অসহ্য দুশ্চিন্তার স্রোতে ভেসে চলছিল ফিওনা। সে নিজের ভেতরে এক প্রকার যুদ্ধ অনুভব করছিল। ঘরের চারপাশ আবহাওয়া তার সাথে প্রতারণা করছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল অন্ধকারে লুকিয়ে থাকা প্রতিটি ছায়া তাকে লক্ষ্য করে হাসছে। ফিওনা পুনরায় কাঠের সিঁড়ি বেয়ে আলভিরার কক্ষের সামনে উপস্থিত হলো। তবে এখানেও কোনো দরজা নেই, শুধু একটানা গ্লাসের দেয়াল। বিভ্রান্তির জালে আবদ্ধ হয়ে গ্লাসে টাচ করলো, আর সে ভাবতে লাগলো এখন কি করব আমি। হঠাৎই আলভিরার কক্ষের স্লাইডিং দরজা এক চঞ্চল শব্দে খুলে গেল। ফিওনা বুঝতে পারলো তার দুশ্চিন্তার আতঙ্কের মধ্যে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। যখন সে দরজায় হাত দিয়েছে, তখনই কক্ষে আলভিরার কাছে সিগন্যাল পৌঁছে গেছে। এক মুহূর্তের মধ্যেই সে দ্রুত আলভিরার কক্ষে প্রবেশ করে। আলভিরা তার কক্ষের প্রবেশদ্বারের পাশে দাঁড়িয়ে বিরক্তর সাথে বলে, এই মেয়ে, এই এত রাতে তুমি আমার কক্ষের সামনে কি করছো? তার কণ্ঠে উল্টো দিকে ঢোকা ভাত ছিল। ফিওনা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, বলছিলাম যে আপনাদের প্রিন্স জেসপার, তার কি যেন হয়েছে। তার চোখের উন্মাদনা আর আতঙ্ক স্পষ্ট ছিল, যেন সে কিছু হারানোর ভয় কাতর। কি? প্রিন্সের কি হয়েছে? আর উনি কোথায়? আলভিরার কণ্ঠে উদ্বেগের প্রতিধ্বনি ছিল, কিন্তু সেই উদ্বেগের মধ্যেও এক ধরনের অবিশ্বাস ছিল। উনি আমার কক্ষে। ফিওনা কথাগুলো বলে স্থির হয়ে রইল। আলভিরা হঠাৎ করে দরজার দিকে দৌড়ে বেরিয়ে গেল। সে দ্রুত থারেনিয়াসকে সিগন্যাল পাঠালো। থারেনিয়াসের সাড়া পাওয়ার আগেই ফিওনা আলভিরার পেছন পেছন ছুটতে লাগলো। আলভিরা আর থারেনিয়াস ফিওনার ঘরে প্রবেশ করার মুহূর্তে তারা যে দৃশ্যের সম্মুখীন হলো তা ছিল ভীতিকর। জাসপার বিছানায় উপুর হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে দখল করে রেখেছে।
তার মুখাপ নিস্তেজ আর শরীরের রং এখনো সবুজ আর ঠোঁটজোড়া বাদামি মিশ্রণে ধূসর হয়ে আছে। এটা কি হয়েছে? থার্ডিনিয়াসের কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট। সে দ্রুত জেসপারকে সোজা করার জন্য এগিয়ে এলো। আলভিরা কিছু না বললেও তার চোখে উদ্বেগ আর সহানুভূতির চিহ্ন ছিল। হিপনোটাইজ করার ফলে এরকম হয়েছে। আলভিরা বলল, তার কণ্ঠে বিচলিত ভাব ছিল। আমাদের দ্রুত কিছু করতে হবে থারিনিয়াস। জাসপারের শরীরের অবস্থা দেখে মনে হচ্ছিল সে কঠিন সংগ্রামের মধ্যে ছিল, যা তার অভ্যন্তরীণ শক্তির সীমা অতিক্রম করেছে। থারিনিয়াস জাসপারের মাথা তুলতে সাহায্য করে, যাতে করে তার গলা সহজেই নিঃশ্বাস নিতে পারে। আমরা এখন কি করব? আলভিরা আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলো। মনে হচ্ছে প্রিন্সের শরীরে বায়োকেমিক্যালের ঘাটতি দেখা যাচ্ছে, তবে আমাদের আগে নিশ্চিত হতে হবে কী কারণে তার এই অবস্থা। আলভিরা দ্রুত চারপাশে নজর রাখলো। তার শরীরের বায়োকেমিক্যাল প্রবেশ করানোর ব্যবস্থা করতে হবে। জাসপারের নিথর শরীরের দিকে তাকিয়ে আলভিরার মনে হলো এক ধরনের দুশ্চিন্তা ভর করলো। সে জানে জাসপার তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর তাকে সুস্থ করতে না পারলে তাদের ভেনাসের সবাইকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আলভিরা, তুমি অ্যাকুয়াকে ডাকো। থার্নিয়াস বলল, তার কণ্ঠে দ্রুততার আর জরুরি অনুভূতি। ও কিছু ভেষজ ঔষধ তৈরি করতে পারবে, আর আমি এখনই ল্যাবে যাব। ড্রাকোনিসের সাথে কথা বলতে হবে, সে আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, আমি এখনই অ্যাকুয়ারাকে ডেকে আনছি। আলভিরা নিশ্চিত কণ্ঠে বলল। তার মুখে উদ্বেগের ছাপ ছিল, কিন্তু সে জানতো যে এই মুহূর্তের সময় খুব মূল্যবান। থার্নিয়াস দ্রুত ল্যাবের দিকে রওনা হলো। সে জানতো যে ড্রাকোনিসের সাহায্য ছাড়া তারা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না। আলভিরা শীঘ্রই ফিওনার কাছে ফিরে আসলো। আমি অ্যাকুয়ারাকে ডাকতে যাচ্ছি, তুমি এই মুহূর্তে প্রিন্সের কাছে থাকো, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। অ্যাকুয়ারা আলভিরার ডাক শুনে দ্রুত ফিওনার কক্ষে প্রবেশ করলো। তার চোখে উদ্বেগের ছাপ, আর আলভিরার কথাগুলো শুনে বুঝতে পারলো যে পরিস্থিতি কতটা জটিল। আলভিরা, প্রিন্সের অবস্থা খুব গুরুতর। অ্যাকুয়ারা দ্রুত বলে উঠল। আমাদের হাতে সময় নেই, আমাকে এখনই ভেষজ ঔষধ তৈরি করতে হবে। তুমি এখনই যাও। আলভিরা উত্তর দিল। তাড়াতাড়ি উপাদান সংগ্রহ করে ঔষধ তৈরির কাজে লেগে পড়ো। প্রিন্সের জন্য এক একটা সময় এখন খুব গুরুত্বপূর্ণ, বলল অ্যাকুয়ারা মাথা নাড়িয়ে। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, প্রাকৃতিক উপাদানগুলো খুঁজে বের করতে হবে। অ্যাকুয়ারা দৌড়ে বাইরে চলে গেল। পাহাড়ের পাদদেশে গিয়ে সে চারপাশে সৌন্দর্যকে এক ঝলকে দেখলো। গাছের পাতাগুলো সবুজে মোড়ানো, আর ভেজা মাটির গন্ধ তাকে নতুন করে শক্তি দিল। জিঙ্কের সন্ধানে বের হলো। কিছুক্ষণের মধ্যে সে এক প্রাচীন গাছের গোড়ায় একটা সোনালী রঙের পাথর দেখতে পেল। এই তো জিঙ্ক। সে নিজে থেকেই বলল। তারপর গিন সেঙ্গের খোঁজে বের হলো। এই গাছের মূলটি শক্তি বাড়ানোর জন্য বিখ্যাত। দূরে একটি উঁচু টিলার উপর সে দেখতে পেল কিছু গিনসেঙ্গের ফুল। সে এগিয়ে গেল, মাথা নিচু করে কুড়ে কুড়ে বের করলো কিছু গাছের মূল। এগুলি ভেষজের জন্য খুবই প্রয়োজন। সে মনে মনে ভাবলো। তারপর আরও কিছু সময় কাটিয়ে অ্যাকুয়ারা হলবার খোঁজে গেল। সে জানে এই ভেষজটি ক্লান্তি দূর করতে সাহায্য করবে। পাহাড়ের প্রান্তে তাকে একটি ছোট ঝর্ণার পাশের স্যাঁতস্যাঁতে মাটিতে হলবা ফুলগুলি ফুটে থাকতেই দেখলো। এগুলো পাওয়া গেছে। সে উল্লাসিত হয়ে বলল, আর দ্রুত কয়েকটি ফুল তুলে নিল। অবশেষে মোরিঙ্গা আর কোমোমাইলের জন্য সে আরও গভীরে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি বন্য গাছের নিচে কিছু সুন্দর মোরিঙ্গা পাতা আবিষ্কার করলো। এটি অবশ্যই কাজে লাগবে, সে বলল, এক হাতে তুলে নিয়ে। শেষে দূরে একটি ছোট্ট মাছে ক্যামোমাইলের ফুল দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটল। এগুলি তো নিঃসন্দেহে ভেষজের জন্য প্রয়োজনীয়। অ্যাকুয়ারা সেগুলি তুলে নিল। সব উপাদান সংগ্রহ করে অ্যাকুয়ারা গ্লাস হাউসে ফিরতে শুরু করলো। তার হৃদয়ের আশা, আমি প্রিন্সের জন্য কিছু একটা তো করতে পারবো। অ্যাকুয়ারা হাউসে ফিরে কিচেনের দিকে
তীব্র গতিতে এগিয়ে গেল। সে জানে জ্যাসপারের জন্য প্রতিটি সেকেন্ড অমূল্য। সব উপাদান একত্রিত করে সে দ্রুততার সাথে রসটি প্রস্তুত করতে শুরু করলো। মিষ্টি গন্ধ আর তাজা প্রাকৃতিক উপাদানের মিশ্রণে কিচেনটি এক ঝলমলে আভায় ভরে উঠল। একবার কাচের বোতলে রসটি ঢেলে সে নিশ্চিত হলো যে সবকিছু সঠিকভাবে হয়েছে। অন্যদিকে থারিনিয়াস ড্রাকোনিসের সঙ্গে ল্যাবে বসে কথা বলছিল। তার কণ্ঠে উদ্বেগ ছিল, আর সেই উদ্বেগের চিহ্ন ছিল তার গভীরে, চোখের গভীরে। কিং, প্রিন্স অরিজিনস অসুস্থ হয়ে গেছেন। থারিনিয়াস বলল গভীর শ্বাস নিয়ে। সব ঘটনা খুলে বলল থারিনিয়াস। পরিস্থিতি খুবই খারাপ, জানালো ড্রাকোনিসকে। ড্রাকোনিসের মুখের অভিব্যক্তি মুহূর্তেই পরিবর্তিত হলো। তার চোখে উদ্বেগের ছাপ। কি বলছো? আমার পুত্রের কি হয়েছে? প্রিন্সের শরীরে বিপর্যয় ঘটেছে, তাকে দ্রুত বায়োকেমিক্যাল প্রবেশ করাতেই হবে। থারিনিয়াস ব্যাখ্যা করলো, তার কণ্ঠে তীব্রতা ছিল। কিন্তু কিং, ওই কেমিক্যাল পৃথিবীতে নেই, আমাদের দ্রুত কিছু করতে হবে। ড্রাকোনিস এক মুহূর্তের জন্য চিন্তা করলো। অ্যাকোয়ারা প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে ওই ঔষধ তৈরি করেছে। থারিনিয়াস পুনরায় বলল, যদি ভেষজ উপাদান ঠিকঠাকভাবে কাজ করে তবে হয়তো প্রিন্সের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হবে। ড্রাকোনিসের হৃদয়ে এক অসহনীয় কষ্ট অনুভূত হচ্ছিল। নিজের জন্য, নিজের অন্য এক পুত্রকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হলো জ্যাসপারের কল্পনাও করতে পারছিলেন না তিনি। তার মনে হচ্ছিল জ্যাসপারের জীবনের জন্য এই মুহূর্তে প্রতিটি সেকেন্ড মূল্যবান। এই সব কিছু আমার জন্য হচ্ছে। নিজের এক পুত্রকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে অন্য এক পুত্রকে কত বড় বিপদের মুখে ঠেলে দিলাম। ওর ব্রেনে ডোপামিন হরমোন নিষ্ক্রিয় না হওয়ার প্রভাবে এসব হচ্ছে। পৃথিবীতে সারভাইভ করতে এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। থারিনিয়াস তার গুরুজনের উদ্বেগের গভীরতা বুঝতে পারল আর দ্রুত উত্তর দিল। তাহলে কিং, এখন আমরা কি করব? ড্রাকোনিসের চোখে দৃঢ়তা ফিরে এলো। একেবারে যদি প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে কিছু সৃষ্টি করতে পারে তবে আমাদের সেটার ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। যেভাবেই হোক আমার পুত্রকে ঠিক করো, থারিনিয়াস। অ্যাকোয়ারা দ্রুত তার প্রস্তুতকৃত ওষুধটির বোতলটি হাতে নিয়ে ফিওনার কক্ষে প্রবেশ করে। তার চোখের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট। এটা নাও। অ্যাকোয়ারা বলল, বোতলটি আলভিরার দিকে বাড়িয়ে দিয়ে। এতে আমি জিঙ্ক, গ্যানসিং, হলবা, মোরিঙ্গা আর ক্যামোমাইলের মিশ্রণ করেছি। আশা করি এটি প্রিন্সের শরীরের জন্য কার্যকর হবে। তবে এটাও মনে রাখতে হবে এটা একমাত্র সাময়িক সমাধান। আমাদের বায়োকেমিক্যাল কিন্তু দরকার পড়বেই। আলভিরা মাথা নেড়ে বলল, অ্যাকোয়ারা, তুমি সঠিক বলেছ। তবে তুমি কি নিশ্চিত যে এই রসটি প্রিন্সের জন্য যথেষ্ট হবে? যদি তার শরীরে বিপদ গভীর হয়? এটা পরীক্ষিত, যতটুকু সম্ভব করেছি। তবে বাকিটা ওষুধ খাওয়ানোর পর বোঝা যাবে। অ্যাকোয়ারা কিছুটা সংকল্পে সুরে উত্তর দিল। ওষুধটি গলিয়ে যাওয়ার পর কিছুক্ষণ তারা অপেক্ষা করলো, কিন্তু সময় কেটে গেল আর কিছুক্ষণ, কিন্তু কিছু পরিবর্তন ঘটলো না। জ্যাসপারের শ্বাস প্রশ্বাসের ধারাবাহিকতা ঠিক থাকলেও তার চোখে ছাপগুলো উজ্জ্বল হয়নি। কিছু হচ্ছে না। আলভিরা অসন্তুষ্ট হয়ে বলল, থারিনিয়াস এখনো কেন আসছে না? আমাদের কত দ্রুত কিছু করতে হবে। এখন কি হবে আলভিরা? অ্যাকোয়ারা বলল, তার কণ্ঠে চিন্তার স্পষ্ট প্রতিফলন। অ্যাকোয়ারা, তুমি প্রিন্সের কাছে থাকো, আমি আসছি। ল্যাব থেকে দেখি যদি কোনো উপায় মিলে। আলভিরা দ্রুত ল্যাবে চলে যাওয়ার পর কক্ষে কেবল অ্যাকোয়ারা আর ফিওনা বাকি রইল। উভয়ের মুখাবে উদ্বেগ স্পষ্ট ছিল। ফিওনা অ্যাকোয়ারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা অ্যাকোয়ারা, তোমাদের প্রিন্সে কি হয়েছে? এত কেন অসুস্থ? অ্যাকোয়ারা কিছুটা গম্ভীরভাবেই উত্তর দিল, আজকে একজনকে হিপনোটাইজ করেছেন, তাই এমনটা হয়েছে। তবে এভাবে এত অসুস্থ হওয়ার কারণটা বোঝা কঠিন। কিন্তু অনেক সাইকিয়াট্রিস্ট তো মানুষকে হিপনোটাইজ করে।
তাদের তো এমন ভয়ঙ্কর অসুস্থতা হয় না তাহলে? সঠিক, কিন্তু সাইকিয়াট্রিস্টের হিপনোটাইজ ক্ষণস্থায়ী। তাদের ক্ষমতা কেবল কিছু সময়ের জন্য কার্যকর, কিন্তু আমাদের প্রিন্স যখন কাউকে হিপনোটাইজ করে সেটা সারা জীবনের জন্য কার্যকর হয়। তাহলে উনি অসুস্থতা জেনে কেন হিপনোটাইজ করলেন? ফিওনার কণ্ঠে বিস্ময় স্পষ্ট। অ্যাকুয়ারা উত্তর দিল, অ্যাথেরিয়নের জন্য, কিন্তু ড্রাগনিক্স তো বলেছিল পৃথিবীর মানুষের উপর 2বার হিপনোটাইজ করতে পারবে প্রিন্স। প্রথমবার হালকা দুর্বলতা হবে, কিন্তু এভাবে কেন গভীর অসুস্থতা হলো? আমার মনে হচ্ছে এটি তার লাভ ফাংশনাল ডিলিট করার কারণে হয়েছে। এইভাবে লাভ ফাংশনাল ডিলিট করাটা আবার কিভাবে সম্ভব? আমাদের জন্মের সময় ভ্যানাসে একটি প্রোগ্রামিং সিস্টেম থাকে, তখন আমাদের বাবা মা সেটি নিজেদের মতো করে কনফিগার করতে পারে। কিং ড্রাগনিক্স প্রিন্সের প্রোগ্রামিং থেকে লাভ ফাংশনাল ডিলিট করে দিয়েছে, সুতরাং সে ভালোবাসা সে অনুভব করতে পারবে না। তাহলে ওনার ভাইয়ের প্রতি এত ভালোবাসা কিভাবে? মনে হচ্ছে ভাইয়ের জন্য নিজের জীবনটাও দিতে প্রস্তুত। আরে ওটা সেই ভালোবাসা না, এটা অন্যরকম আবেগ। বিপরীত লিঙ্গের প্রতি যে ভালোবাসা, নারীর প্রতি প্রেম। এই ধরনের প্রেমের ক্ষেত্রে ব্রেনের ডিপোমিন হরমোন নিষ্ক্রিয় হয়, কিন্তু আমাদের প্রিন্সের ক্ষেত্রে তা হয় না। হয়তো এ কারণে আজকে হিপনোটাইজের ফলে এরকমটা হয়েছে। ফিওনা হতভম্ব হয়ে এসব শুনতে লাগলো। তার মনে নানান প্রশ্ন উকি দিচ্ছিল। এই প্রথমবার এমন কিছু শুনলাম। আদৌ কি এসব সম্ভব? আচ্ছা ফিওনা, তুমি প্রিন্সের সামনে থাকো, আমি আরেকটু চেষ্টা করি কোনো ভেষজ উপাদান দিয়ে। ফিওনা সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অ্যাকুয়ারা চলে যাওয়ার পর হঠাৎ জাসপার একবার কেঁপে উঠল, বিদ্যুতের শখার মতন। ফিওনা ভয় পেয়ে গেল। ফিওনা ভয়ের অতিশয্যে ধীরে ধীরে জাসপারের নিথর দেহের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সে অপ্রত্যাশিতভাবে কার্পেটের ফাঁকফোকরে পা হোঁচট খায়। মুহূর্তের মধ্যে তার ভারসাম্য হারিয়ে যায় আর সে এক অসাধারণ গতিতে জাসপারের উপরেই পড়ে যায়। এই অসম্পূর্ণ সামঞ্জস্যের ফলে ফিওনার ঠোঁটগুলো সরাসরি জাসপারের ফ্যাকাশে বাদামি ঠোঁটজোড়ার সাথে মিলে যায়। ফিওনার চোখ দুটি বিস্ফোরিত হয়ে যায়। সময় এক ঝলকে থেমে গেছে। তার হৃদয়ের কাঁপুনি মুহূর্তেই উপলব্ধি করে এই সজীব, অদ্ভুত আর অচিন আবেগের শিখা তাকে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন করেছে। জাসপারের ফ্যাকাশে ছোঁচ, যেখানে ফিওনার সঙ্গে প্রথম স্পর্শের স্মৃতি গেঁথে গেছে, আরও অস্থির আর অনিশ্চিত হয়ে পড়ে ফিওনা। সে কয়েক সেকেন্ডের মধ্যে জাসপার ধীরে ধীরে তার চোখ খুলে নেয়। গভীর তন্দ্রা থেকে বেরিয়ে আসে। তার শরীরের সবুজ রঙের আভা গাঢ় থেকে হালকা হতে শুরু করে। একটি শক্তিশালী আবহে আবারও জীবনের স্পন্দন ফিরে আসে। শরীরের মধ্যে হালকা শক্তি অনুভব করতে থাকে। কোথাও একটি নতুন সূর্যের আলো উজ্জ্বল হচ্ছে। যখন জাসপারের চোখ বন্ধ ছিল তখন জাসপার মস্তিষ্ক আর শ্রবণ ইন্দ্রিয় সজাগে ছিল। তখনই সে বুঝতে পেরেছিল ফিওনা তার উপর পড়ে গিয়েছিল। এক অদ্ভুত উপলব্ধিতে সে বুঝতে পারে তার শরীরের অবস্থা এখন উন্নতির দিকে। এই সজাগ অনুভূতি তার মস্তিষ্কে পরিষ্কার হয়ে ওঠে। সে বুঝতে পারে ফিওনার অপ্রত্যাশিত চুম্বনী সম্ভবত তাকে পুনরুজ্জীবিত করার একটি উৎস হিসেবে কাজ করেছে। জাসপার অনুভব করে ফিওনার ঠোঁটের স্পর্শে তার শরীর নতুনভাবে শক্তি অর্জন করেছে। সে সেই অস্থিরতা থেকে বেরিয়ে এসে আবারও নিজের শক্তি খুঁজতে চায়। ফিওনা এক হাত দূরে দাঁড়িয়েছিল, জাসপারের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে। তার চোখে স্পষ্ট আতঙ্কের রেখা ছিল, তবে মুহূর্তটি তড়িৎ গতিতে ছিল। কিছু বুঝে ওঠার আগে জাসপার বিছানা থেকে হালকা মাথা হেলিয়ে ফিওনার এক হাত ধরে টান দেয়। অপ্রস্তুত ফিওনা হঠাৎ করেই জাসপারের শক্তপোক্ত পুরুষের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে। জাসপার ফিওনার মাথা নিজের বুক থেকে তুলে এক হাত ফিওনার কোমরে পেঁচিয়ে ধরে আরেক হাত দিয়ে ফিওনার পেছনে চুলের মাঝে শক্ত করে মুষ্টিবদ্ধ করে তার রক্তিম অধর দুটো ফিওনার গোলাপের পাপড়ির ন্যায় কোমল অধরের সাথে চেপে ধরে এক গভীর চুমন। ফিওনার অধরে যে সমস্ত রস সেগুলো এক নিমিষে শুষে নিচ্ছে জাসপার। এই অপ্রত্যাশিত মুহূর্তে সময় থমকে দাঁড়ায় আর চারপাশের সমস্ত শব্দ মিশে যায়। জাসপার যখন ফিওনাকে উম্মাদের মতো চুম্বন করছিল তখন তার ছোঁচের
সংস্পর্শে এসে ফিওনার জিভে অদ্ভুত তেতো তরজাতীয় স্বাদ ছড়িয়ে পড়েছিল। এটা ছিল এক বিষাক্ত গ্যাসের মতো যা মুহূর্তের জন্য তাকে বিভ্রান্ত করে দিয়েছিল। সে মনে মনে ভাবলো এটা হয়তো ড্রাগনদের এক ধরনের বিশেষ রস। যতক্ষণ জ্যাসপার তার ঠোঁটের আঁকড়ে ধরে রেখেছে ততক্ষণ ফিওনা অস্বস্তিতে ভুগেছিল। ঠোঁটের ওই অস্বাভাবিকতা তেতো স্বাদ তার মনে এক ধরনের ভীতিকর সৃষ্টি করেছিল। জ্যাসপারের শরীর যখন শক্তি ফিরিয়ে পাচ্ছিল তখন তার প্রভাব ফিওনার অনুভূতিতে স্পষ্টই হচ্ছিল। জ্যাসপার এক নাগারে ফিওনার ছোঁচ আঁকড়ে ধরে চুমন করেই চলেছে। পৃথিবীর সব কিছু একমাত্র এই মুহূর্তের কাছে সমর্পিত। তার শরীরে সবুজ বর্ণ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তুষারের শুভ্রতার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। পুনর্জন্মের এক নতুন সূচনা হচ্ছে। ফ্যাকাশে বাদামি ঠোঁটজোড়া পুনরায় রক্তিম বেগুনি রঙে ফিরেছে। শক্তি আর প্রাণশক্তি পুনরুদ্ধার করছে, আর তার মধ্যে অব্যক্ত এক শিহরণের অগ্নিশিখা জ্বলছে। ফিওনার শরীরের দুর্বলতা এখনও কাটেনি, কিন্তু জ্যাসপারের শক্তি তার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছে। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও জ্যাসপারের শক্তির কাছে পরাজিত হয়। জ্যাসপার আরও শক্ত করে ফিওনার কোমর জড়িয়ে ধরেছে, আর অন্য হাত দিয়ে ফিওনার চুলের মাঝে প্রতিটি চুম্বন তার আত্মাকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই সঙ্গে ফিওনার ছোট ব্যথা অনুভব করতে শুরু করে। তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে, যা শুধুমাত্র শারীরিক ব্যথা নয়, বরং অনুভূতির এক জটিল প্রতিফলন। এই অপ্রত্যাশিত চুম্বনের প্রতিক্রিয়া তার হৃদয়ে গভীরতম স্রোত সৃষ্টি করছে। একদিকে তেতো, অন্যদিকে ভয়ের অনুভূতি। এখন ফিওনা নিজের চুম্বনের সেই অদ্ভুত বাস্তবতার বন্দি মনে করছে, যেখানে অস্থিরতা, যন্ত্রণা, পুরোপুরি শক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাসপার ফিওনার ছোট ছেড়ে দেয়। এক অসীম আবেগের বাঁধন থেকে মুক্তি পেয়ে সে নতুন দিগন্তে পদার্পণ করেছে। ফিওনার অশ্রুসিক্ত চোখ সেই চুম্বনের উষ্ণতায় গরম হয়ে ওঠা ঠোঁট মুহূর্তের জন্য আটকে যায়। জ্যাসপার তখন তার সেই চিরচেনা অগ্নিমূর্তি ধারণ করে। সে দৃষ্টির বিভ্রম থেকে বেরিয়ে এসে নতুন এক বাস্তবতায় প্রবেশ করল। ফিওনা হঠাৎ করে নিঃশ্বাস নিতে শুরু করে। তার বুকের গভীরতা থেকে নিঃশ্বাসগুলো ছিঁড়ে বের হয়ে আসছে। সে আশ্চর্য হয়ে বুঝতে পারে যে কিভাবে মুহূর্তের মধ্যেই তার সারা দেহ এক অদ্ভুত অনুভূতির তরঙ্গে ধারণ করেছে। কিন্তু ঠিক সেই সময় জ্যাসপার তাকে এক ঝটকায় বিছানার পাশে ফেলে দেয়। জ্যাসপার তখনও বিছানা থেকে উঠে হনহন করে কক্ষ থেকে বেরিয়ে যায়। এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকায় না। তার শরীরে শক্তি আর উগ্রতা দিয়ে পুরো ঘরটি কাঁপছে। সে একদিকে অপ্রতিরোধ, অন্যদিকে একা, তার হৃদয়ে জ্বলন্ত প্রশ্নের আগুন। ফিওনা এখনও হতভম্ব মনে হতে থাকে। নৈসর্গিক জাদুর ভেতর দিয়ে সে প্রবাহিত হচ্ছে। সেই মুহূর্তে তার সমস্ত চিন্তা যেন অবশ হয়ে গেছে। ওই অদ্ভুত প্রাণী, সে ভয়ঙ্কর ড্রাগন যে কিনা প্রথম দেখাতে ফিওনার হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল, সে কিভাবে এইভাবে তার ছোট স্পর্শে তাকে জড়িয়েছে, অদ্ভুতভাবে তাকে চুম্বন করেছে। ফিওনার মনে ভেঙে পড়ে অশান্তি। তার হাত অবশ হয়ে গেছে। মনে হয় যেন ড্রাগনের কঠিন আর উষ্ণ ঠোঁটের স্পর্শ তাকে পাথর করে দিয়েছে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, এই মনস্টারটা তাকে এভাবে কি করে চুম্বন করতে পারে। ফিওনা দ্রুত উঠে গিয়ে কক্ষের ছোট্ট বাথরুমের দিকে চলে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে হ্যান্ড শাওয়ারটি খুলে ঠান্ডা পানির প্রবাহ ছড়িয়ে দেয়। তার ঠোঁটের উপর পানি পড়তে শুরু করে। সে সেই অপ্রত্যাশিত চুম্বনের স্বাদ মুছে ফেলতে চায়। প্রতিটি গড়িয়ে পড়া পানির ফোঁটা তার অস্থির হৃদয়কে কিছুটা শান্ত করে। সে টিস্যু দিয়ে ঠোঁটগুলো ডলতে শুরু করে। চুম্বনের নোংরা স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে চায়। সে মনে মনে অভিযোগ জানায়, এই কেমন অদ্ভুত অবাঞ্ছিত অনুভূতি। সে আশা করেছিল যে ওই ভয়ঙ্কর ড্রাগনের থেকে সে কখনো এরকম কিছু অনুভব করবে না, কিন্তু এখন সেই অবিশ্বাস্য ঘটনার স্বাদ তার ঠোঁটে লেগে রয়েছে। আর সে চাইতে যত দ্রুত সম্ভব তা মুছে ফেলতে চাইছে। কি জঘন্য স্বাদ! ফিওনা মনে মনে ভাবে। তার শ্বাসের সঙ্গে বেরিয়ে আসে অস্থিরতার ছাপ। ঠোঁটগুলোতে পানি পড়তেই থাকলো, আর তার মনে নতুন করে শিহরণ বয়ে যায়। পানি আর টিস্যুর সঙ্গে সাথে সে অদ্ভুত চুমুরের চিহ্ন ধীরে ধীরে মুছে যাচ্ছে।
জাসপার তখন ল্যাবে প্রবেশ করলো, তখন তার উপস্থিতি ল্যাবটি এক মুহূর্তের জন্য থমকে গেল। আলভিরা আর থারিনিয়াস, যাদের মুখায়ব চিন্তিত আর উদ্বিগ্ন ছিল, দ্রুত উঠে দাঁড়ালো। দুজনের একসঙ্গে কম্পিউটারের পর্দা থেকে চোখ সরিয়ে জাসপারের দিকে তাকিয়ে তারা নতুন আশা খুঁজে পেল। আলভিরা প্রিন্স অরিজিন, আপনি সুস্থ হয়ে গেছেন। বিস্মিত হয়ে বলল, তার গলার উষ্ণতায় বিরাট এক আনন্দের ছোঁয়া ছিল। আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। থারিনিয়াস সাথে সাথে উত্তর দিল, আপনার হিপনোটাইজের পর আমরা ভেবেছিলাম আপনার শক্তি আপনি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন, সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে অ্যাকুয়ার ঔষধের কার্যকারিতা আসলে আপনাকে রক্ষা করতে পেরেছে। জাসপার এখনো এক প্রকার কৌতূহল আর আবেগ ভরা, দ্রুত তাদের বোঝাতে চাইল যে এখন এসে বলার সময় নেই, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা এক্ষুনি করতে হবে। প্রিন্স, আপনি বিশ্রাম করতেন, এখন এই মুহূর্তে ল্যাবে প্রবেশ করাটা বোধহয় ঠিক হয়নি। আমি কিং ডাকনিসকে জানিয়ে দিচ্ছি আপনি যে অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন। থারিনিয়াস, আলভিরা, আমি জানি তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তিত আর উদ্বিগ্ন ছিলে। এখন তো আমি ঠিক হয়ে গেছি, তাই না? একটু ক্লান্ত বোধ নেই এই মুহূর্তে আমার ভেতর। তোমরা এখন হাউসে ফিরে যাও, আমার ল্যাবে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তারা দুজনই এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, কিন্তু অবশেষে প্রিন্সের কঠোর সিদ্ধান্তের সম্মান জানিয়ে ল্যাবের দরজা থেকে বেরিয়ে গেল। ল্যাবের শান্ত পরিবেশ এক অদৃশ্য চাপ অনুভব হচ্ছিল, আর জাসপার জানতেও যে এখন তাকে একটা কিছু বিষয় নিয়ে রিসার্চ করতে হবে। দ্রুত জাসপার কম্পিউটারের সামনে বসে এক মনোযোগী দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকালো। তার মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর সে জানতো যে এই রহস্যের সমাধান খুঁজে বের করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের চুম্বনে কি কি কেমিক্যাল থাকে? টাইপ করে সে সার্চ বক্সে চাপ দিল। কিছু সেকেন্ডের মধ্যে স্ক্রিনে বিভিন্ন তথ্য হাজির হলো। জাসপারের মনে উকি দিচ্ছিল এক অজানা আশঙ্কা। পড়তে শুরু করলো। চুম্বনে প্রধানত থালা, প্রোটিন, গ্লুকোজ, ভিটামিন আর কিছু বিশেষ যৌগ থাকে। কিন্তু তার গবেষণার ফলাফল অনুযায়ী এই কেমিক্যালগুলো মানুষের মধ্যেও প্রায়ই পাওয়া যায়, কিন্তু এর কোনোটাতেই তেমন জাদুকরী ক্ষমতার অধিকারী নয়। সে মনে মনে পুনরাবৃত্তি করলো, কিন্তু আমি তো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। ফিওনার ঠোঁটের চুম্বনে কি আমাকে সুস্থ করেছে? এখন জাসপার বুঝতে পারলো যে ফিওনার মধ্যে অন্য কিছু রয়েছে। সাধারণ মানুষের চুম্বনে যেসব যোগ্য দেখা গেলেও এর একটাও বায়োকেমিক্যাল তৈরি করতে পারবে না ড্রাগনের শরীরে। তাহলে ফিওনার চুম্বন কি অন্য কোনো বিশেষ যোগ ছিল? অবশেষে সে ভাবলো, এটা হয়তো ফিওনার অজানা উৎস থেকে আসা বিশেষ কিছু জৈব রাসায়নিক হতে পারে। আবিষ্কৃত তথ্যের সঙ্গে জড়িত থাকা তার আসল উদ্বেগ মাথা চাড়া দিয়ে উঠল। ফিওনা যে কিনা সাধারণ এক মানবী, সে কি করে তার মধ্যে এমন কিছু ধারণ করে রেখেছে? সে আরও গভীরভাবে চিন্তা করল। আমি নিশ্চিত ফিওনার চুম্বন শুধুমাত্র মানবিক স্পর্শের জন্য নয়, বরং সম্ভবত শক্তিশালী প্রাচীন উৎসের মাধ্যমে এসছে, যা হয়তো ভেনাসের কোনো দীর্ঘকালীন প্রভাবের ফল। তবে ও তো পৃথিবীর হিউম্যান। এখন তার লক্ষ্য স্পষ্ট হয়ে উঠল। যে করেই হোক এর রহস্য উন্মোচন করতেই হবে। তাকে জানতেই হবে ফিওনার মধ্যে এমন কি আছে। জাসপার এক নাগাড়ে সিদ্ধান্ত নিল, যাই হোক, অন্তত একটা কিছুতে পাওয়া গেল। পৃথিবীতে সার্ভাইভ করার মতো এটা আমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে। জাসপার তার ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে বলল, হ্যালিসন ফিওনা, এই জীবনে তোমার আর মুক্তি নেই। এই জাসপার অরিজিনের শিকড়ে তুমি এখন চিরকালীনভাবে বন্দী। আমি ভেনাসের ড্রাগন প্রিন্স। আমার রক্তে বহমান অনন্ত শক্তি, আর সেই শক্তির অধীনে এখন তুমি আমার কাছে আবদ্ধ। যতদিন আমি স্বেচ্ছায় পৃথিবী ত্যাগ করে ভেনাসে ফিরে না যাচ্ছে, ততদিন তুমি আমার করাল ছায়াতেই থাকবে। তবে এর জন্য যে আমি দায়ী নই, তুমি নিজেই ফিওনা। ভুলবশতে অভিশপ্ত ফাঁদে পা দিয়েছ, যা এক অনিবার্য পুরনোতে দেখে নিয়ে যাবে তোমাকে। তার চোখে অদ্ভুত তৃপ্তি। মায়ার মোহ থেকে মুক্তি নেই সেখানে, বরং রয়েছে এক ক্ষমাহীন কঠোরতা। কম্পিউটারের দিকে দৃষ্টি নিবদ্ধ করে সে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে অন্ধকারের শেকল তার অন্তরে বন্ধন তৈরি করেছে তা এতই দৃঢ় যে
তা আর ভেঙে ফেলা সম্ভব নয়। হঠাৎ জাসপার গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে পড়ল। যখন তার মাথায় এক অজানা ব্যথা বিদ্ধ হলো, মনে হচ্ছিল তার মস্তিষ্কের ভেতর কিছু নিষ্ক্রিয় হতে শুরু করেছে। একটা অদৃশ্য শক্তি যা তার চিন্তা আর অনুভূতিগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। প্রতিটি সেকেন্ডে অসহ্য যন্ত্রণাই বাড়ছিল, তার মাথা ছিমছিম করছিল। হঠাৎ ব্রেনে কি হচ্ছে? ভাবতে ভাবতে সে অনুভব করলো তার মন জগতের এক কোণে অজানা তথ্যগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সে চুম্বনের স্পর্শে কি ছিল যা তার শারীরিক অবস্থাকে এতটুকু বদলে দিয়েছে? জাসপার মাথার ঝাঁকে বিভিন্নভাবে স্বীকার করলো। এত বছর ধরে আমি নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে প্রথমবার এমন কিছু হচ্ছে যা এর আগে কখনো ঘটেনি। আমার সাথে কেমন রসপূর্ণ শক্তি মস্তিষ্কে হানা দিল। তার মনে উকি দিল এক ভীতিকর চিন্তা। এটা কি সম্ভব? মনে হচ্ছে কোনো হরমোন মস্তিষ্কে নিষ্ক্রিয় হচ্ছে ধীরে ধীরে। জাসপার কষ্ট চোখ বন্ধ করে নিল। তার মাথায় গর্জন শুরু হলো। মনে হচ্ছিল সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। এইভাবে আমি আর যন্ত্রণা নিতে পারবো না। আমাকে অবশ্যই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কিন্তু মাথার ব্যথা ক্রমশই বাড়ছিল। হঠাৎ করে জাসপারের মনে একটা ইঙ্গিত এলো, একটি অতীতের কণ্ঠস্বর তাকে স্মরণ করাচ্ছে, কখনো হৃদয়ের অনুভূতিকে অগ্রাহ্য করো না। জাসপার বুঝতে পারলো এই যন্ত্রণার মধ্যে লুকিয়ে আছে একটি সত্য, একটি উত্তর যা তার অপেক্ষায়। তবে সেই সত্য উদ্ঘাটন করতে হলে তাকে ফিওনার সংস্পর্শে থাকতে হবে। আলভিরা, থারিনিয়াস আর অ্যাকুয়ারা বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের চিন্তা, নানা দুশ্চিন্তা আর আশাবাদ কাঁপছিল। হয়তো ভেষজ ওষুধের প্রভাব কাজ করেছে একটু সময় নিয়ে, যদিও এটি সময় সাপেক্ষ, কিন্তু প্রিন্সের শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে। থারিনিয়াস মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, তবে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় পরিবর্তনগুলি মুহূর্তের মধ্যে ঘটে, একটি মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। তার কথা শোনার সাথে সাথে অ্যাকুয়ারা কিছুটা চিন্তিত হয়ে বলল, আমি তো ভাবতেই পারিনি এই প্রাকৃতিক ভেষজ ঔষধ এভাবে কাজে লাগবে। কিন্তু আমরা তো জানি ড্রাগনের শৈলে যে কোনো ঔষধ দ্রুত কাজ করে একদম সাথে সাথে, আর না কাজ করলে একেবারেই করে না। তাহলে এদিকে ফিওনা ছিল অজ্ঞাত এই দুর্দান্ত সত্যের সামনে, যা তার কাছে রহস্য হয়ে দাঁড়িয়েছিল। সে উপলব্ধি করতে পারছিল না যে জাসপারের সুস্থতার পেছনে কেবল তার চুম্বনী ছিল প্রধান কারণ। জাসপারের ড্রাগন শক্তি ফিরে পাওয়ার ঘটনাটি ছিল রহস্যময় অভিজ্ঞতা, যার মূল কেন্দ্র ছিল তার নিজস্ব উপস্থিতি। কিন্তু ফিওনা এই বিষয়ে অবগত না, তার কোনো কিছুই বোধগম্য হয়নি। সে জানেও না তার কারণে জাসপার সুস্থ হয়ে উঠেছে। জাসপার তার বাবাকে ভিডিও কল করলো। ড্রাকনিস স্ক্রিনে জাসপারকে দেখে আনন্দে বিস্ময় ভরে উঠল। ও মাই সান, তুমি সুস্থ হয়েছ? তার কণ্ঠে ছিল পরম ভালোবাসার আর গর্ব। এখন কেমন লাগছে তোমার? কোনো দুর্বলতা বা ক্লান্তি নেই তো? জাসপার এক ঠান্ডা হাসি ছুড়ে দিল মুখে। সেই চিরচেনা আত্মবিশ্বাসের রেখা ফুটে উঠল। ড্রাকনিসের মুখ উজ্জ্বল হয়ে উঠল। রিল্যাক্স ড্রাকনিস, আমি পুরোপুরি ঠিক আছি। আগের চেয়ে শক্তিশালী অনুভব করছি। মনে হচ্ছে নিজের শক্তির উৎস নিজে পুনরায় আবিষ্কার করেছে। সে গর্বিত সুরে বলল, অবশেষে তাহলে একেবারে ভেষজ ওষুধে কাজ করলো। কিন্তু জাসপারের চোখে এক দুর্বোধ্য রহস্যের ছায়া। সে জানে যা ঘটেছে তা তার পেছন তো অন্য এক রহস্য লুকিয়ে আছে, এক অনিবার্য সত্য যা তাকে প্রাচীন নিয়ম ভাঙতে বাধ্য করেছে। কিন্তু এই সত্য, গোপনীয়তা এবং অব্যক্ত ড্রাকনিস যেন বুঝতে না পারে। তাই সে মুখে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করে শান্তভাবে মাথা নাড়ল। ফিওরের সংস্পর্শে এসে রহস্যময় চুম্বনের স্মৃতি তার ভেতর রয়ে গেল এক অন্ধকারে ঘেরা গোপন গভীরতায়। কোনো মানুষের বিশেষভাবে কোনো মানবীর বিষয়ে বাবাকে বলা যাবে না। জাসপার জানে এই সীমানা পেরোতে গিয়ে সে নিজেই অজান্তে এক অভূতপূর্ণ পরিণতিতে পথে পা বাড়িয়েছে। জাসপার ধীরে ধীরে অ্যাথেরিয়ন তার বিষয়ে পরিকল্পনাগুলো প্রতিটি নিখুঁতভাবে জানাতে লাগলো ড্রাকনিসকে। ড্রাকনিসও বুঝতে পেরে বলল, আমি জানি মাইসান, তোমার ক্ষমতা বিচক্ষণতা আর পরিধির সীমাহীন, তবে তোমাকে সাবধান থাকতে হবে।
মনে রেখো, তোমার হাতে মাত্র আর একটি হিপনোটাইজ করার সুযোগ বাকি আছে পৃথিবীতে। সেটা কোনো মহামূল্যবান বিশেষ কাজে লাগবে। জাসপার হালকা মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি জানি ড্রাকোনিস, আপনার উপদেশ আমি স্মরণে রাখবো। আর ভেনিসের পরিস্থিতি কেমন? ড্রাকনিস কিছুটা চাপা কঞ্চে উত্তর দিল। এখানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত, তবে তোমার দ্রুত ফিরে আসা প্রয়োজন। অ্যালিসা তোমার অপেক্ষায় আছে। ড্রাকনিসের মুখ থেকে অ্যালিসার নাম শুনেও জাসপারের মধ্যে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা গেল না। তার মন এখন এই প্রথাগত দায়িত্ব শৃঙ্খলাকে উপেক্ষা করে যাইছে। এক সময় যা ছিল তার জন্য নিয়তি স্বরূপ, এখন সেই সম্পর্ক বা কর্তব্য তাকে আর আকর্ষণ করছে না। সফটওয়্যারের সৃষ্ট নিয়ম মেনে বিয়ে করা সম্পর্ক সবই যেন তার মনের গহীন থেকে সরে যাচ্ছে। জাসপার এখনও গভীর এক অজানা অন্বেষায় মগ্ন। তার মানসিকতায় যে পরিবর্তন এসেছে তা অ্যালিসার মায়াজালকে ম্লান করে দিয়েছে। তার অন্তরে অচেনা এক শূন্যতার প্রতিধ্বনি, যা প্রতিটি মুহূর্তে তাকে আরও রহস্যময় ভবিষ্যতের পথে টেনে নিয়ে যাচ্ছে। জাসপারের মনে হচ্ছে এখন আর এসবের কোনো মূল্য নেই। কোনো সফটওয়্যার দিয়েই বা আর যাই হোক সম্পর্কে জড়ানো যায় না। তবে জাসপার ভেবে পাচ্ছে না সে এসব কেন ভাবছে। এটা তো ভেনাসের নিয়ম, তাহলে এই নিয়ম সে কিভাবে উপেক্ষা করতে চাইছে?